এই বলছি, তোরা 5 বোনে কিন্তু বাড়ির সব কাজগুলো মিটিয়ে রাখবি, ঠিক আছে? আমি কাজে বেরোলাম, একটু দেরি হলে আবার মালকিন কথা শোনাতে শুরু করে দেবে, আর আমি চাই না আমাকে মালকিন কোনো কথা শোনাক। মা, তুমি একদম ভালোভাবে মালকিনের কাছে কাজ করো। মালকিন তোমার কাজ করার জায়গায় তোমাকে কথা শোনায়। তোমার মালকিনটা খুব দুষ্টু। মা, আমি বলি কি, মানে অন্য কোনো বাড়িতে কাজ খোঁজার চেষ্টা করো না, যাতে আমি আর আমার অন্য বোনেরাও অন্য জায়গায় কাজ করতে পারি। হ্যাঁ মা, অর্পিতা দিদি ঠিক কথাই বলেছে। আমরাও যদি কাজ করি লোকের বাড়িতে, তাহলে দেখবে তোমাকে আর আমাদের বিয়ের কথা একাকী চিন্তা করতে হবে না। আমাদের রোজগার করা 5 বোনের টাকাতেই আমাদের বিয়ে হয়ে যাবে। মা, ঠিক কথাই বলেছে সোনালি। তুমি বরং তোমার মালকিনের কাছে কাজ করো, আর আমাদের 3 বোনের জন্য অন্য কোনো বাড়িতে কাজ দেখে দাও। ওরা দুজন অন্য বাড়িতে কাজ করবে, আর ওরা দুজনে বাড়ির কাজগুলো ম্যানেজ করে ফেলবে। দেখবে এর ফলে তোমার অনেক সাহায্য হয়ে যাবে। আমরা যদি 4 জনে মিলে একসাথে কাজ করি, তাহলে অনেক পয়সাও রোজগার হবে, আর কোনো অভাবও থাকবে না। মা, তুমি আমাদের বিয়েটাও বড় ধুমধাম করে করে দিতে পারবে। তোদের বিয়ে তো অনেক বড় ধুমধাম করে দেবো মা, তা তো শখ রয়েছেই আমার, কিন্তু হাতে পয়সা নেই বলে পিছিয়ে যাচ্ছি। তোরা তো সব পরিস্থিতির কথা বুঝতে পারছিস। বল, তোর বাবা তোদের 5 বোনের জন্য কিছু টাকা রেখে গিয়েছিলেন। এতদিন ধরে তো আমরা সেই টাকাই খরচা করে করে আসছি, ফলে সব টাকাই শেষ হয়ে গেছে রে মা। মা, তুমি যদি ওই টাকাটা খরচ না করতে, তাহলে তখন কি সেটা দেখে বাবা খুশি হতো? সেটা দেখে তো বাবা আরো কষ্ট পেত। বাবা যেমন আমাদের 5 বোনের জন্য টাকা রেখেছিল, সেই টাকায় আমরা খেয়েছি। এখন আমাদের রোজগার করা উচিত। আমাদের এখন তো রোজগার করতে হবে। হ্যাঁ মা, এটা তো ঠিক, তুমি মানো আর নাই মানো, কিন্তু আমরা তো তোমার সাথে কাজ করতে বেরোতে চাই। না হলে তুমি আমাদের 5 বোনের বিয়ে কিভাবে দেবে? তাছাড়া আর কয়েক মাসই তো বাকি, দেখতে দেখতে সেই সব দিনগুলো পার হয়ে যাচ্ছে। তখন তুমি আর কিছুই করতে পারবে না। সঙ্গীতা, তুই একদম ঠিক কথাই বলেছিস রে মা। তখন যদি তুমি কারোর কাছে হাত পাতো, দেখবে কেউ তোমাকে সাহায্য করবে না, কেউ তোমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে না। যা করার কিন্তু আমাদেরকেই করতে হবে। এখনকার পরিস্থিতি তুমি খুব ভালো করেই জানো। মানুষজন তো আমাদের সকলকে ভিখারি ভাবে। তাই সময় থাকতে থাকতে আগে থেকেই বলছি মা। আসলে তারা ঠিকই বলছিল। কমলা দেবী তার 5 মেয়ে অর্পিতা, সোনালী, সঙ্গীতা, সুনিতা ও অনিতাকে নিয়ে বিষ্ণুপুর নামে এক গ্রামে বসবাস করত। কমলা দেবীর স্বামী রোগে আক্রান্ত হয়ে ভালো চিকিৎসা না পাওয়ার কারণে মৃত্যুবরণ হয়, আর তখন থেকেই কমলা দেবী তার 5 মেয়েকে নিয়ে একা থাকে। তাদের আপন বলতে আর কেউই ছিল না। কমলা দেবী অনেক কষ্ট করে 5 মেয়ের জন্য বিয়ের সন্ধান করছিল। খুঁজতে খুঁজতে এমনই একদিন অন্বেষা দেবী তার 5 ছেলের বিয়ের সন্ধান নিয়ে কমলা দেবীর বাড়িতে আসে। কমলা দেবী 5 মেয়ের সঙ্গে তার 5 ছেলের বিয়ে ঠিক করে ফেলে। আজ সেই নিয়েই কমলা দেবী তার 5 মেয়ের সাথে কথাবার্তা বলছিল। সেদিন কমলা দেবী কাজে গিয়ে মালকিনের সব কাজ করে নেয়। তারপর বাড়ি ফেরার সময় মালকিনকে বলে, মালকিন, যদি কিছু মনে না করেন তাহলে আমি একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, কি জিজ্ঞাসা করবে বলো। আসলে মালকিন, আমার 5 মেয়ের বিয়ের দিন এগিয়ে আসছে। ওদের বিয়েটা দিতে হবে এই শীতের মধ্যেই আমাকে, কিন্তু হাতে একদম পয়সা কড়ি নেই। কি করব বলুন? এই শীতকালে বিয়ে মানে তো আপনি সমস্ত কিছুই জানেন। তাই বলি, আপনি যদি আমার 3 মেয়েকে আমার হাতে হাতে সাহায্য করতে চায়, ওরা আসলে চাইছে একটা কাজ, আপনার চেনাশোনা কোনো কারোর বাড়িতে যদি কাজে লাগিয়ে দিই, তাহলে আমার একটু উপকার হবে মালকিন। কমলা, তুই তো 3 মেয়েকেই আমাদের বাড়িতে কাজে নিয়ে চলে আয়। যদি ওরা আমার বাড়িতে কাজ করে, তাহলে আমি 2-4 পয়সা বেশি দিয়ে দেবো খন। মালকিন, আপনাকে অনেক ধন্যবাদ। আজ আপনি না থাকলে আমার 5 মেয়ের ভালোভাবে বিয়েটাই হতো না। কমলা দেবী খুশি মনে বাড়ির পথে ফিরে যায়। বাড়িতে গিয়ে কমলা তার 5 মেয়েকে এইসব কথা শোনায়। মায়ের মুখে এই কথা শুনে 5 বোনে খুব খুশি হয়ে যায়। পরের দিন থেকে কমলা দেবী তার 3 মেয়েকে নিয়ে মালকিনের বাড়িতে কাজে চলে যায়। এইভাবেই মাসের পর মাস যেতে লাগলো। মাস গেলেই মালকিন তাদের 3 বোনকে 2-4 পয়সা বেশি দিত। এইভাবে দেখতে দেখতে 2-3 মাস অতিবাহিত হয়ে যায়। এমনই একদিন তারা 3 বোনে তার মাকে বলে, মা, এবার তো প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে, এবার বিয়েতে তো আমাদের জন্য নতুন কম্বল কিনতে হবে, তাই না? কিন্তু মা, আমরা 3 বোনে মিলে আর তুমি কাজ করে যা টাকা রোজগার করছি, সব টাকা তো সংসারেই খরচ হয়ে যাচ্ছে। 5 বোনের খাওয়া দাওয়াতেই তো সব শেষ হয়ে যাচ্ছে। তাহলে তুমি আমাদের জন্য নতুন কম্বল কিভাবে কিনবে? শীতকালে তো নতুন কম্বল দিতেই হবে, তাই না? তা তো তোমাকে আবার 5-5টা কম্বল কিনে দিতে হবে আমাদের 5 বোনকে। হ্যাঁ রে মা, সেটাই তো চিন্তা ভাবনা করছি। আবার তোদের বিয়েতেও কিছু শখ তো আছে। আজকাল বিয়ে হলে মেয়েরা কত ভারী ভারী সুন্দর সুন্দর দামি লেহেঙ্গা পরে। তোদেরও তো ওই রকম দামি লেহেঙ্গা কিনে দিতে হবে, তাই না? মা, এখন তো শীতকাল, এখন আগে আমরা চিন্তা ভাবনা করি কিভাবে শীতকালটা কাটাবো। লেহেঙ্গার কথা চিন্তা করা নয়, পরে হবে খন। তারা যখন এসব কথা বলছিল, তখন সেখানে অন্বেষা দেবী আসে। অন্বেষা দেবী কমলা দেবীকে বলে,
আমি জানি আপনার চিন্তাভাবনা অনেক বেড়ে গেছে, তার জন্যই আজ আমি আপনার চিন্তাভাবনা কমাতে এখানেই চলে আসলাম। আমি তো আপনার পরিস্থিতি সবই জানি, তাই আমি ভাবলাম আপনি তো এই শীতের জন্য আপনার মেয়েকে কম্বল তো দিয়েই দেবে, 5 বোনের জন্য আমি নতুন লেহেঙ্গা নিয়ে চলে আসবো। দিদি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার 5 মেয়ের ভাগ্য অনেক ভালো। আপনার বাড়ির বৌমা হতে যাচ্ছে আমার 5 মেয়ে। আপনার মতো ভালো শাশুড়ি মা পেয়ে আমার 5 মেয়ে অনেক খুশি হবে। আমি তো এরকম একটা শাশুড়ি ওদের জন্য খুঁজছিলাম, যেন ওদেরকে সবসময়ই আমার মতো ভালোবাসা দেয়। এইভাবেই তারা কথাবার্তা বলার পর একে অপরের বাড়ি চলে যায়। এরকমভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। কমলা দেবী তার 5 মেয়ের জন্য 5টা কম্বল কিনে নিয়ে আসে। তাতেই তার অর্ধেক টাকা খরচা হয়ে যায়। বিয়েতে আর বেশ কিছু আয়োজন না করতে পারার কারণে পাড়া প্রতিবেশীর কাছ থেকে অনেক কিছুই শুনতে হয়, অনেক অপমানের সামনে পড়তে হয় কমলা দেবীকে। দেখতে দেখতে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায়। বিয়ের অনুষ্ঠানের দিন থেকেই কমলা দেবী পাড়া প্রতিবেশীরা চলে আসে আর কমলা দেবীকে বলে, দিদি, তুমি কি ভেবেছিলে তুমি নেমন্তন্ন করবে না বলে কি আমরা আসবো না? আমরা জানি তো তোমরা গরিব, তোমরা আমাদের নিমন্ত্রণ করতে পারবে না, তাই আমরা তো শুধু শুধুই চলে আসলাম। ঠিকই তো দিদি, তোমরা খুব ভালো কাজই করেছো। আসো আসো, তাহলে ওদের 5 বোনকে হলুদ মাখাতে হবে তো। এই সব অনুষ্ঠান তো তোমাদেরকেই করতে হবে। আমি তো আসলে বলতে পারিনি, আসলে তোমরা তো সবটাই বুঝতে পারছো। এই বলে কমলা দেবী আবার অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ে। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। বিয়ের দিন কমলা দেবী 5 মেয়ে নতুন লেহেঙ্গা পরে বিয়ের মণ্ডপে বসে। তখন কমলা দেবীর মালকিন সেখানে চলে আসে আর কমলা দেবীকে বলে, আমি তোর 5 মেয়ের জন্য কি নিয়ে এসেছি। আর হ্যাঁ, তুই শুধু এটা ভাববি না যে আমি 5 মেয়ের জন্য এটা নিয়ে এসেছি, আমি তোমারও জন্য এটা নিয়ে এসেছি। তোমার এই বাড়িতে থাকতে খুব অসুবিধা হয় তাই না? তোমার 5 মেয়ে চলে গেলে তোমার বাড়িটা মেরামত করে দেবো। আর হ্যাঁ, এই ঠান্ডার কারণে তোমাদের অনেকের গোলা ধরেছে। তুমি তো কবে থেকেই আমার বাড়িতে কাজ করছো। আমি তোমাদের সকলকে বাড়ির একজন সদস্য বলেই মানি, তাই আমি ভাবলাম তোমাদের জন্য কিনে নিয়ে যাই। তোমার জন্য শীতের চাদর আর তোমার 5 মেয়ের জন্য নতুন সোয়েটার চাদর সবকিছু এনেছি। আপনি আমাদের জন্য এত কিছু এনেছেন, এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না মালকিন। এই সবের কি দরকার ছিল? আপনি যে আমার বাড়িতে এসেছেন আর আমার 5 মেয়ের বিয়ের নিমন্ত্রণ যে রেখেছেন, এটাই আমার কাছে অনেক বড়। মালকিন, আপনি অনেক ভালো মনের মানুষ। কমলা দেবী আর মালকিনের এইসব কথাবার্তা শুনে তাদের কয়েকটা প্রতিবেশী কমলা দেবীর নামে অনেক নিন্দা করতে থাকে। আরে দিদি, দেখো মালকিন কত কিছু দিচ্ছে, গরিব মা কোনো কিছুই তো দিতে পারে না, আর তার জন্যই তাদের কাজের মেয়েকে মালকিন সমস্ত কিছু কিনে দিচ্ছে। হ্যাঁ, সেটাই তো দেখছি, 5 মেয়েকে নামেই জন্ম দিয়েছে, তার হাতে কানের কিছুই তো দিতে পারে না। শুধু নামে এতদিন ধরে লোকের বাড়িতে কাজ করেছে, সবসময় শুধু ভালো মন্দ খাবারই খেয়েছে, টাকা পয়সা তো কিছুই রাখতে পারেনি। আরে দিদি, তুমি ওইসব কিছু বুঝতে পারছো না। 5 মেয়ে তো বিয়ে করে অপরের বাড়িতে চলে যাবে, তখন কমলা দেবীকে কে দেখবে? কমলা দেবীকে দেখার মতো তো কেউ নেই। ওই পয়সাগুলো কমলা দেবী জমিয়ে রেখেছে। 5 মেয়ে চলে যাওয়ার পর ওই পয়সাই তো বসে বসে খাবে কমলা দেবী। সৎ মেয়ে? সেটা তো হতে পারে। হ্যাঁ, তাহলে এতদিন ধরে আমাদের কাছে লুকিয়ে রেখেছিল, সেটাই ভাবছি। এই বিয়ের দিনে সেটা সকলের সাথে কেমন ব্যবহার করছে। কমলার এই 5 মেয়ে কমলার কমলার স্বামী একটা দ্বিতীয় বিয়ে করেছিল। না হলে দেখো কমলা ওর 5 মেয়েকে কমলার ওর 5 মেয়েকে সোনা জিনিস বলতে কিছুই দেয় না। আবার দেখো ওদের দিয়ে পরের বাড়িতে খাটিয়ে পয়সা রোজগার করিয়ে নিল। এই তো, এরা তো সকলে বিয়ের কদিন আগে থেকেই ওদের বাড়িতে কাজ করতে যাচ্ছিল। তাহলে সেই টাকাটা কোথায় গেল বলো তো? আমরা যদি আবার কিছু বলতে যাই, কমলা আবার রেগে ঝাল হয়ে যাবে। অত কথার কি আছে বাবা, আমার তো সত্যি কথাটা জানতে চাই। যাক, কমলার বাড়ি থেকে কমলার 5 মেয়ে বিদায় হয়ে যাচ্ছে, এবার তো কমলার সুখের দিন দেখবে। তারা দুজনে মিলে এইসব কথাবার্তা বলছিল। পিছন থেকে কমলার মালকিন সবকিছু শুনছিল, কিন্তু সে চুপচাপ হয়ে শুনছিল। তাদের দুজনকে কোনো কিছুই জবাব দিচ্ছিল না, কারণ সে জানে কমলা তার 5 মেয়েকে কত কষ্ট সহ্য করে মানুষ করেছে। মালকিন তাদের দুঃখ কষ্টের সব দিনই দেখেছিল। এরকমই দেখতে দেখতে 5 মেয়ের বিয়ে সম্পূর্ণ হয়ে যায়। বিয়ে সম্পূর্ণ হওয়ার পর যখন 5 মেয়ে নতুন শ্বশুর বাড়িতে চলে যাচ্ছিল, তখন তার মাকে জড়িয়ে ধরে আবার কান্না করছিল। মা, তুমি কেঁদো না, তুমি আমাদের জন্য অনেক করেছো, আজ তো তোমার খুশির দিন, শ্বশুর বাড়ি থেকে তোমাকে দেখতে আসবো, আজকে তুমি আর কেঁদো না মা। মা, তুমি কিন্তু একদম কাঁদবে না, আর আমাদের কথা একদম ভেবে ভেবে মন খারাপ করবে না মা। আমরা সবসময় তোমার সঙ্গে আছি, তোমার পাশে আছি। তোমার কিছু দরকার পড়বে তখনই তুমি আমাদের ডেকে নেবে, আমরা তখনই চলে আসবো শ্বশুর বাড়ি থেকে। হ্যাঁ মা, তুমি এটা ভেবে খুশি হবে যে আমরা ওখানে ভালোই আছি, অনেক সুখে শান্তিতে রয়েছি। তোমার কোনো কিছু অসুবিধা হলে তুমি আমাদের 5 বোনকে খবর দেবে। আমরা তো পরের বাড়ি চলে যাচ্ছি, ওখান থেকেই আমি তোমার জন্য টাকা পাঠিয়ে দেব। না রে মা, এইসব কথা বলিস না। আমি যদি বাড়িতে বসে থাকি সকাল থেকে রাত পর্যন্ত, তাহলে আমার দিনটা শেষই হয়ে যাবে।
আমি যদি বাড়িতে বসে থাকি সকাল থেকে রাত পর্যন্ত তাহলে আমার দিনটা শেষই হবে না। তাই আমি মালকিনের বাড়িতে যেমন কাজ করছি তেমনই কাজ করতে যাব। যদি টাকা পয়সার প্রয়োজন হয় তাহলে আমি তোদের কাছ থেকে চেয়ে নেব। আর তাছাড়া আমি যদি মালকিনের বাড়িতে কাজ না করতে যাই তাহলে উনি এখন কোথায় কাজের লোক পাবে বল? দেখ না, তোদের জন্য সোয়েটার, চাদর, কম্বল কত কিছু এনেছে। হ্যাঁ, মালকিন অনেক ভালো, আমাদের কথা উনি সবসময় ভাবেন। আজ আমাদের কথা ভেবে শীতের কারণে এইসব জিনিসপত্র নিয়ে এসেছেন, যাতে আমাদের শ্বশুরবাড়িতে গিয়ে কথা না শুনতে হয়। মালকিন, আপনি আমার মায়ের মতো, আপনি আমার মায়ের একটু দেখাশোনা করবেন। আসলে মায়ের তো বয়স হয়েছে, তাই আপনাকে এই কথা বলে যাচ্ছি। আমরা তো পরের বাড়ি চলে যাচ্ছি, আপনিই তো আমার মায়ের কাছে থাকবেন। আপনিই তো আমার মায়ের কাছে থাকবেন। যদি কিছু হয় তাহলে আমাদের খবর দেবেন। মালকিন, আমার মা আপনার বাড়িতে কাজ ছাড়তে চায় না, না হলে আমার মাকে তো কাজে যেতে দিতামই না। আপনি অনেক শ্রদ্ধা করেন, ভালোবাসা দেন, তার জন্যই আমার মা আপনার বাড়িতে কাজে যেতে চায়। আপনি এরকমভাবেই আমার মাকে ভালোবাসবেন, তাহলে সেটাই আমার মায়ের কাছে অনেক বড় হবে। আপনি আজ যা করছেন আমাদের 5 বোনের জন্য কখনো ভুলবো না মালকিন। সোনালির মুখে এইসব কথা শুনে মালকিনেরও চোখে জল চলে আসে। তাদের 5 বোনকে বিদায় জানিয়ে দেয়। তার 5 বোন নতুন শ্বশুরবাড়িতে চলে যায়, আর সেখানে গিয়ে তারা একদম হাসি খুশিতে দিন কাটাতে থাকে। আর এইদিকে কমলা দেবী মালকিনের বাড়িতেও হাসি খুশি দিন কাটাচ্ছিল। অন্বেষা দেবী তার 4 ছেলে মোহন, সৌরভ, সৌভিক ও কৌশিক এবং স্বামী পলাশবাবুর সঙ্গে বসবাস করে। পলাশবাবু তার 4 ছেলেকে খুব ভালোভাবেই পড়াশুনো শেখায়। আজ 4 ছেলে খুবই শিক্ষিত, কিন্তু তারা এখনো কোনো চাকরি পাচ্ছিল না, যার কারণে অন্বেষা দেবী তার 4 ছেলের বিয়ে ঠিক করে ফেলে। জানো, আমি তো ভেবেই নিয়েছি এবার ওদের 4 ভাইয়ের বিয়ে দিয়ে দেবো, কারণ ওরা 4 ভাই আর কতদিন এরকম ভাবে একা একা ঘুরে বেড়াবে। এখন তো ওদের কোনো চাকরিও নেই, তাই আমি ভেবে রেখেছি ধনী হোক বা গরিব, যেই মেয়ে পাবো তার সাথে এই 4 ভাইয়ের বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। এদের 4 ভাইয়ের বিয়ে দিয়ে দিলে তখন এরা একটু সংসারটা বুঝতে শিখবে আর নিজেদের জন্য রোজগার করতে থাকবে। এরা এখন এত গুরুত্ব দিচ্ছে না, তো বিয়ের পর দেখবে ঠিক গুরুত্ব দেবে। সৌরভ, মোহন, সৌভিক, কৌশিক, এইদিকে আয় বাবা, তোদের সাথে একটু কথা আছে। মায়ের ডাক শুনে 4 ভাই যেখানে ছিল সেখান থেকে চলে আসে আর বলে, হ্যাঁ মা, বলো তুমি কিসের জন্য আমাদের ডেকেছো? তোর বাবা আর আমি 4 ভাইয়ের জন্য পাত্রীর সন্ধান করব ভাবছি। তোদের 4 ভাইয়ের বিয়ে দিতে হবে। তোদের তো বয়স হচ্ছে, তাই না? আর কতদিন তোরা এরকম ভাবে একা একা পড়ে থাকবি বল? কিন্তু মা, আমরা তো তেমন কিছু রোজগারও করি না, আর গ্রামে তো তেমন কিছু কাজও পাচ্ছি না। আর আমরা যদি বাড়িতে বউ নিয়ে আসি তাদেরকে কি খাওয়াবো? আমরাই তো ঠিক মতো নিজেদের পায়ে দাঁড়াতে পারছি না। তাহলে তোরা এখন কার পায়েতে দাঁড়িয়ে রয়েছিস? তোরা কেন এরকম কথা বলছিস? কি যে বলবো কি জানি। শোন, আমি আর তোর বাবা তোদের জন্য ভালো পাত্রই দেখবো। এটাতে তোদের ভালোই হবে, বুঝলি? আর যদি তোদের কাউকে পছন্দ থাকে তাহলে সেটা বলতে পারিস। মা, তুমি যখন এত জোর করছো তাহলে আমি একটা তোমায় কথা বলতে চাই। আসলে আমি একটা ধনী পরিবারের মেয়েকে পছন্দ করি, নাম কৌশানী। আর হ্যাঁ মা, আর একটা কথা বলার ছিল। দাদারা ভয়েতে তোমাকে কিছু বলতে পারে না। কৌশলের 4 বোন আছে, আর ওরাও 4 বোন আমাদের বাড়ির বৌমা হতে চায়। তাহলে এতদিন ধরে আমার কাছে সত্যিটা কেন লুকিয়ে রেখেছিলিস বল? আমি কি তোদের বিয়ে দিতাম না? আজ বিয়ের কথাটা বার হলো বলে তোরা আমাকে এইসব কথা বলছিস। কই, এর আগে তো তোরা আমাকে এইসব কথা কিছুই বলিসনি। না মা, তুমি যদি দেখতে যেতে চাও তাও তুমি দেখতে যেতে পারো, আমি ওদেরকে না হলে বলে দেব। ঠিক আছে, কালকে তাহলে আমি আর তোর বাবা ওই 4 বোনকে দেখতে যাব। আর হ্যাঁ, বিয়ের কথাবার্তাও পাকাপাকি করে আসব। এই বলে অন্বেষা দেবী নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। তারপর সৌভিক তাদের বাড়িতে খবর দিয়ে দেয়। এরকমভাবেই দেখতে দেখতে সেই দিনটা কেটে যায়। পরের দিন সন্ধ্যাবেলা অন্বেষা দেবী এবং পলাশবাবু তাদের 4 বোনকে দেখতে যায়। তাদের 4 বোনকে দেখে অন্বেষা দেবী বলে, মা, তোমরা তো এত ধনী পরিবারের মেয়ে, আমার 4 ছেলেকে তোমরা কিভাবে পছন্দ করলে বলো তো? অন্বেষা দেবীর মুখে এইসব কথা শুনে 4 বোন লজ্জায় মাথা হেট করে নেয়। তারপর অন্বেষা দেবী আবারও তাদের 4 বোনকে বলে, তোমাদের 4 বোনকে আমার অনেক পছন্দ হয়েছে। আমরা আজকেই বিয়ে পাকা কথা মিটিয়ে নেব। আর হ্যাঁ, যত সম্ভব তাড়াতাড়ি আমরা এই বিয়ের কাজটা সেরে ফেলবো, কারণ শীতকাল তো চলেই এলো। তাই ভাবছি শীতকালেই এই বিয়েটা মিটিয়ে ফেলবো। অন্বেষা দেবীর 4 বৌমাই অনেক ধনী ছিল। তারা অনেক বড় বাড়িতে থাকতো। তাদের বাড়িতে কোনো কিছুরই অসুবিধা ছিল না। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। অন্বেষা দেবী তার 4 ছেলের সঙ্গে সোনালী, তৃষা, দীপা আর কৌশানীর বিয়ে হয়ে যায়। বিয়ে করে তারা এখন নতুন শ্বশুরবাড়িতে আসে। তখন নতুন শ্বশুরবাড়ি দেখে তারা 4 বোন চমকে ওঠে, কারণ তারা ছিল খুবই দরিদ্র আর বাড়িটা ছিল ভাঙাচোরা। আসো আমার 4 বৌমারা, তোমরা ঘরের ভেতরে এসো। এই ছোট্ট বাড়িতে তোমাদের পা রাখো। আজ থেকে তোমরা এ বাড়ির লক্ষ্মী, এটাকেই নিজের বাড়ি বলে মনে রেখো।
শাশুড়ি মায়ের কথাগুলো শুনে তারা মন দিয়ে বাড়িটার চারিদিক দেখতে থাকে। তাদের 4 বোনের মুখের দিকে অন্বেষা দেবী দেখেই বুঝতে পারে এবং অন্বেষা দেবী তাদেরকে বলে, আমার 4 বৌমারা, বুঝতে পেরেছি তোমরা এত ছোট বাড়ি কখনো দেখোনি, তাই না? কিন্তু কি করব বলো, আমার ছেলেরা তো কোনো চাকরি পাচ্ছে না, তার জন্য আমি বাড়িটাও ঠিক মতো করতে পারছি না। আসলে বাড়ি করতে গেলে তো পয়সার খুব দরকার, তাই না? আমাদের কাছে পয়সা নেই। আমি জানি তোমাদের এই বাড়িটা দেখে অনেক অবাক লাগছে, কিন্তু আমরা এখানেই থাকি। শাশুড়ি মায়ের কথাগুলো শুনে 4 বোন আর কিছুই বলতে পারে না। দেখতে দেখতে সারা দিনটা কেটে যায়। পরের দিন সকালে মোহনের কাছে একটা ফোন আসে, আর ফোনের ওপার থেকে বলা হয়, হ্যালো, আমার নাম জয়, আমি ঢাকা থেকে বলছি। আপনারা 4 ভাই তো ইন্টারভিউ দিয়েছিলেন, আপনাদের ইন্টারভিউতে সাকসেস হয়েছেন। আমাদের অফিসে আপনাদের কাল থেকে জয়েনিং। কালকে আপনারা অফিসে চলে আসুন, ওখানেই কথা হয়ে যাবে। এই বলে ফোন রেখে দেয়। চাকরি পেয়েছে শুনে 4 ভাই খুশিতে আত্মহারা হয়ে পড়ে। এই খুশির খবরটা বাড়ির সকলকে বলে। তারপর শাশুড়ি মা বলে, দেখেছো বৌমা, আমি বললাম না তোমরা এই বাড়ির লক্ষ্মী। তোমরা বাড়িতে পা দিতে না দিতেই আমার 4 ছেলেরা কাজ পেয়ে গেল। কাল থেকে ওরা কাজে যাচ্ছে দিল্লিতে। জানি না ওদেরকে আবার কবে দেখতে পাবো। মা, তোমরা কিছু চিন্তা করো না, আমরা 4 ভাই ওখান থেকে কাজ করে টাকা পাঠাবো তোমাকে, আর সেই টাকা দিয়ে তুমি ভালো করে সংসার চালিও। এই কথা শুনে অন্বেষা দেবী খুব খুশি হয়ে যায়। অন্বেষা দেবী 4 বৌমাও অনেক খুশি হয়ে যায়। এরকম ভাবেই সেদিন কেটে যায়। পরের দিন সকালে 4 ভাই দিল্লি শহরের উদ্দেশ্যে রওনা দেয়। তারা চলে যাওয়ার পর এদিকে 4 বৌমারা শ্বশুর শাশুড়ির খুব ভালোভাবেই সেবা যত্ন করতে থাকে। কিন্তু তাদের বাড়িটা ছিল একদম মাটির, সেই কারণেই তারা খুব টেনশনে থাকতো। এইরকমই একদিন বাড়িতে এক প্রতিবেশী বুলটি দেবী আসে আর বলেন, কি গো দিদি, শুনেছ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমাদের এই গ্রাম ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাঁধ ভেঙে গেছে, কিন্তু আরও হয়তো বৃষ্টির বেগ বাড়তে পারে। তাই বলছি দিদি, কোথায় যাব বলো তো আমরা? এ কি বলছো গো, বাঁধ ভেঙে গেছে, আবারও বৃষ্টির সম্ভাবনা বাড়ছে? তাহলে আমাদের এই মাটির বাড়িটার কি হবে? আমি আর আমার স্বামী আর 4 বৌমাকে নিয়ে কোথায় যাব বলো তো? হ্যাঁ গো দিদি, আমরা তো সেটাই ভাবছি। গ্রামের সকলের বাড়ি তো আর পাকা বাড়ি নয়, বেশ কিছু জন আছে তারা এখনো মাটির বাড়িতেই রয়েছে। তাদের কি হবে কি জানি। আমরা নয় ছাদে উঠে পড়বো, কিন্তু যাদের মাটির বাড়ি আছে তারা কোথায় যাবে কে জানি। আরে কাকি, আপনি শুধু শুধু চিন্তা করছেন আর মাকে শুধু শুধু চিন্তা দিচ্ছেন। আপনি তো জানেন মা অনেক চিন্তা করে ফেলে, যার কারণে মায়ের অনেক শরীর অসুস্থ হয়ে পড়ে। দয়া করে ওনাকে ওরকম কিছু বলবেন না। আর ঝড় বৃষ্টি এলে সে দেখা যাবে খন। আমি তো তোমাদের ভালোর জন্যই বলতে আসলাম। আর বৌমা, তুমিই আমাকে ভুল বুঝছো। ঠিক আছে ঠিক আছে, তোমরা তাহলে থাকো এই মাটির বাড়িতে। যখন ঝড় বৃষ্টি নামবে তখন তোমরা সকলে ভেসে যাবে, তখন বুঝবে, আর তখন আমার কথা মনে পড়বে। দিদি, তাহলে আমি এখন যাই, আবার পরে আসবো খন। এই বলেই বুলটি দেবী সেখান থেকে চলে যায়। আসলে বুলটি দেবী ঠিক বলেছিল, কারণ সব খবরের চ্যানেলেই শুধু একটাই কথা বলা হচ্ছিল, এই ঝড় বৃষ্টির কথা। পরের দিন সকাল থেকে আকাশের আবহাওয়া চেঞ্জ হয়ে যায়। আকাশে ঘন কালো মেঘ ছেয়ে যায়, আর তার সাথেই বৃষ্টি শুরু হয়ে যায়। তারা কোথায় যাবে কিছুই ভেবে পাচ্ছিল না। মাটির বাড়ি থেকে তখন বার হওয়ার চেষ্টা করে। দিদি, তুমি বাবা মাকে ধরো, আমি কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিই। আর বাকি 2 দিদি, তোমরা বাবা মাকে ধরে বাইরে নিয়ে এসো। আমাদের এখানেই এই মাটির বাড়ি থেকে বের হতে হবে, না হলে এই মাটির বাড়িটা পুরোটাই আমাদের ঘাড়ের ওপর ভেঙে পড়বে যে। তারা 4 বোনে অনেক কষ্ট করে শাশুড়ি মাকে মাটির বাড়ি থেকে বের করে আনে। কারণ বৃষ্টি এত জোরে হচ্ছিল, বাড়ির ভেতর পুরো জল জমে গেছিল, আর পুরো বাড়িটাই স্যাঁতস্যাঁতে হয়ে গিয়েছিল। বাড়িটা যে কোনো মুহূর্তেই পড়ে যাচ্ছিল। তখনই তারা 4 বোন মিলে শাশুড়ি এবং শ্বশুরমশাইকে নিয়ে বাইরে চলে আসে। বৃষ্টির জলে ভিজতে ভিজতে তাদের শরীর একদম কমজোর হয়ে যায়। তারপর আবার এত ঠান্ডা কনকনে শীতে আবার বৃষ্টি হচ্ছিল। গায়ে বৃষ্টির জল পড়তেই কাঁটা দিয়ে উঠছিল, কিন্তু কিছু করারও ছিল না। তারা সকলে মিলে জঙ্গলে একটা ফাঁকা এরিয়ার দিকে যাওয়া শুরু করে। তারা ঠিক করে এই ফাঁকা জঙ্গলে আশ্রয় নেবে, কিন্তু সেখানে বৃষ্টির জল খুবই পড়ছিল। বৌমা, আমরা কোথায় যাব বলো তো? এখন প্রচন্ড ঠান্ডা লাগছে। তোমার বাবা তো মনে হয় দাঁড়িয়েই থাকতে পারবে না, প্রচন্ড ঠান্ডা লাগছে ওনার। বৌমা, তোমরা কিছু করো। এরকম ভাবে আমরা দাঁড়িয়ে থাকতে পারবো না, বৃষ্টির জল গায়ে এসে পড়ছে বৌমা। এত ঠান্ডাতে বৃষ্টির জল যে আর সহ্য করতে পারছি না। শাশুড়ি মায়ের কথা শুনে তার 4 বৌমা একটা বুদ্ধি বার করে। এই শোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এই দেখ তো, এখানে অনেক গাছ রয়েছে, আর কত বড় বড় অনেক পাতাও রয়েছে। আমরা যদি একটা পাতা দিয়ে বাড়ি বানাই তাহলে কিরকম হবে বলতো? ওটা তো আমাদের বৃষ্টির হাত থেকে রক্ষা করতে পারবে, তাই না? দিদি, তুমি একদম ঠিক কথা বলেছো গো। আমরা এত পাতা জোগাড় করবো কিভাবে? আমাদের সঙ্গে কে কাঠের জোগাড় করবে বলো তো? আরে তিশা দিদি, তুমি একদম চিন্তা করো না তো, আমি আর কৌশলী মিলে পাতা জোগাড় করছি।
এখানে দেখো অনেক পাতা আছে, আমরা অনেক পাতা জোগাড় করব, তুমি আর সোনালী দিদি মিলে কাঠের ব্যবস্থা করে ফেলো। এই বলে তার 4 বৌমারা সকলে মিলে পাতার বাড়ি বানাবে বলে ঠিক করে। সেটার ভেতরে ঢুকে বৃষ্টির হাত থেকেও যেমন রক্ষা পাবে, তেমন কনকনে শীত থেকেও রক্ষা পাবে। তাই তারা 4 বোন মিলে বৃষ্টিতে ভিজে ভিজে অনেক মেহনত করতে থাকে। তারা অনেক পাতা ও কাঠ জোগাড় করে ফেলে। তারপর 4 বোন মিলে একটা সুন্দর পাতার বাড়ি বানিয়ে ফেলে। তারা সেই বাড়িটা অনেক সুন্দরভাবে বানায়। বাড়ির ভেতরে কোনো রকম বৃষ্টির জল প্রবেশ করতে পারছিল না, এবং শীতের হাত থেকে বাঁচার জন্য তারা পাতা দিয়ে অনেক মোটা করে কম্বল বানিয়ে নেয় এবং সকলের জন্য আলাদা আলাদা বাড়িও বানায়। তারা সকলে মিলে বাড়ির ভেতরে প্রবেশ করে। বৌমা, তোমরা 4 বোন যদি না থাকতে তাহলে আমরা এখন কোথায় যেতাম কি জানি। এত বৃষ্টির জলে আমাদের বাড়িটা তো ছাড়তেই হলো, কিন্তু এই পাতার বাড়িটার ভেতরে ঢুকতে পেরে আমার সত্যিই অনেক ভালো লাগছে বৌমা, এটা আমাদের নিজেদের বাড়ি। এইভাবেই তার 4 বৌমারা পাতার তৈরি বাড়ি বানিয়ে দিন কাটাতে থাকে এবং পেট চালানোর জন্য তারা ওই পাতার মালা বিক্রি করতে লাগে। মন্দিরের বাইরে বাইরে তারা মালা বিক্রি করত, যার ফলে তাদের বেশ কিছু টাকা রোজগারও হয়ে যেত। এই টাকা নিয়ে তারা নিজেদের পেট চালাতো। এরকম ভাবে দেখতে দেখতে বেশ কিছু মাস অতিবাহিত হয়ে যায়। তারপর তার 4 ভাই মিলে বাড়িতে ফিরে আসে। তারপর তারা বাড়ি ফিরে এসে দেখে তাদের এই অবস্থা। তারা তখন তাদের এরকম অবস্থা দেখে, তখন তারা শহর থেকে যে করেই হোক টাকা রোজগার করে নিয়ে আসে এবং সেই টাকা দিয়ে একটা সুন্দর পাকা বাড়ি বানিয়ে ফেলে। তারপরে সেই পাকা বাড়িতেই তারা হাসি খুশিতে দিন কাটাতে থাকে।